যে সমাজ নারী শিক্ষাকে অবহেলা করে সে সমাজ তার অর্ধেক সম্ভাবনাকে অস্বীকার করে। আপনি যদি ভারতীয় মহিলা হন আর এই লেখাটি যদি আপনি পড়ে থাকতে পারেন, তাহলে আপনি ঋণী সেই মহিলাটির কাছে যিনি না থাকলে আমরা ভারতীয় মেয়েরা কোনোদিন লেখাপড়া শিখতে পারতাম না, যিনি না থাকলে আজ আমাদের স্কুলে শুধু স্যারই থাকতেন, কোনো ম্যাম থাকতেন না, যিনি ছিলেন বলেই আজ মেয়েরা টিচার হতে পারে। প্রায় 200 বছর আগে ব্রিটিশাধীন ভারতে যখন মেয়েদের স্কুলে যাবার কথা দেশবাসী শোনেওনি, এমনকি মেয়েরা জন্মগ্রহণ করলে তাদের হত্যা করা হতো, আর যদি বেঁচে থাকে তাহলে কম বয়সেই প্রায় 10 বছরের আগেই বিয়ে দিয়ে দেয়া হতো। তাও যদি কম বয়সী ছেলে না পাওয়া যায় তাহলে বৃদ্ধের সাথেও বিয়ে দিয়ে দিত। সেই সময় তিনি মেয়েদের জন্য স্কুল খুলেছিলেন। শুধু তাই নয়, শিক্ষার লড়াইয়ের পাশাপাশি তিনি সমাজের কুসংস্কার, জাতিভেদ প্রথার বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন। আজকের কাহিনী সেই সাহসী মহিলার, যিনি ছিলেন দেশের প্রথম মহিলা টিচার সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলের জন্ম হয় 3রা জানুয়ারি 1831-এ মহারাষ্ট্রের সাতারা জেলার নাইগাঁও গ্রামে। ওনার পরিবার মালি সম্প্রদায়ের ছিল। আর্থিকভাবে অবস্থা খারাপ না হলেও সমাজে ওনারা নিচু জাতি বলে মনে করা হতো। এটা সেই সময় যখন ভারতে ইংরেজদের শাসন চলছে। সাবিত্রীবাইয়ের বয়স তখন 9 বছর, যখন তার বিয়ে হয়ে যায় জ্যোতিবা ফুলের সাথে। জ্যোতিবা ফুলের বয়স তখন 13 বছর। সাবিত্রীবাই তখন নিরক্ষর ছিলেন। ওনার সাথে একটা ভালো ব্যাপার হয়েছিল যে তার স্বামী অর্থাৎ জ্যোতিবা ফুলে তিনি লেখাপড়া জানতেন। জ্যোতিবা হিন্দু গ্রন্থ পড়ত। গ্রন্থ পড়ে তিনি এটা বুঝতে পেরেছিলেন সব মানুষ সমান, উঁচু নিচু জাতিভেদ প্রথা বলে কিচ্ছু হয় না। এবার এই কথাটা তাকেই বোঝানো যায় যে পড়াশোনা জানে, কিন্তু তখন পড়াশোনা তো শুধু উঁচু জাতের লোকেরা করতে পারত। তাই জ্যোতিবা ফুলে প্রথম পড়ানো শুরু করেন তার স্ত্রীকে। এবার ঘরে সবার সামনে তো পড়ানো যাবে না, তাই দুপুরে সাবিত্রী যখন স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন মাঠে, তখন ওখানেই বসে তাকে পড়াতেন জ্যোতিবা। কিন্তু এই ব্যাপারটা বেশি দিন লুকিয়ে রাখা গেল না। খবরটা জ্যোতিবার বাবার কাছে পৌঁছে গেল। তিনি ছেলে এবং ছেলের বউকে ঘর থেকে বের করে দেবার ধমক দিলেন, কিন্তু আগুন তো তখন লেগে গেছে। সাবিত্রী পড়া ছাড়লেন না। তারপর সাবিত্রী বুঝতে পারে লেখাপড়া তার জীবনে কতটা পরিবর্তন এনেছে। তখন তিনি ভাবেন তিনি যদি তার আশেপাশের মহিলাদের জীবন পাল্টাতে চান তাহলে তাদেরকেও পড়াতে হবে। এটা শুনতে যতটা সহজ লাগছে, করা কিন্তু ততটাই কঠিন ছিল সেই সময় দাঁড়িয়ে। জেলায় জেলায় বালিকা পাঠশালা বিদ্যাসাগরের মাথায় যখন একটা আইডিয়া, সেই 1848 সালে একটা 21 বছরের ছেলে তার 18 বছরের স্ত্রীকে নিয়ে গার্লস স্কুল খুলে ফেললেন পুনেতে। ফল মিলল হাতে হাতে। বাবা বাড়ি থেকে বের করে দিলেন ছেলে এবং বউকে। বন্ধু উসমান শেখ ও তার বোন ফাতিমা বেগম শেখ তাদের ঘরে জ্যোতিবা এবং সাবিত্রীকে থাকতে দিলেন। ফাতিমা শেখের সাথে সাবিত্রী মিশনারি স্কুলে যেতে থাকেন। দুজন ভালো নাম্বার নিয়ে পাশ করেন, আর তাদের ইচ্ছা ছিল টিচার হয়ে তাদের জ্ঞান অন্য মেয়েদের কাছে পৌঁছে দেবেন। এখানে বলে রাখি, এই ফাতিমা বেগম শেখই হলেন ভারতের প্রথম মুসলিম শিক্ষিকা। যে সময় এই স্কুল খোলে সাবিত্রী, তখন সাবিত্রীর বয়স মাত্র 18 বছর, মানে আজ যে সময় বাচ্চারা স্কুলের গণ্ডি পার করে। সেই বয়সে সাবিত্রী পরিবার আর সমাজের সাথে যুদ্ধ করে নিজের স্কুল খুলেছিল। 3 বছরে জ্যোতিবা আর সাবিত্রী মিলে 3টি স্কুল খোলেন, যেখানে মোট 150 জন মেয়ে পড়ত। তখন আশেপাশে এত ছেলেও স্কুলে যায় না, যত মেয়ে যেতে শুরু করলো। সাবিত্রী আর জ্যোতিবাকে আটকানোর জন্য লোকে বিভিন্ন কথা শুরু করে। কেউ বলে সাবিত্রী এসব করার জন্য ওনার স্বামী মারা যাবে, কেউ বলে ওনার স্বামী যে খাবারে হাত দেবেন সেটাই পোকা হয়ে যাবে। কিন্তু এদেরকে আটকানো সম্ভব ছিল না। সমাজ থেকে এদের বহিষ্কার করা হয়। আবার সাবিত্রী যখন রেডি হয়ে সকালে ঘর থেকে বেরোতো, তখন কিছু লোক ওনাকে ফলো করতে থাকতো। রাস্তায় সাবিত্রীর উপরে তারা পচা টমেটো, ডিম, গোবর, পাথর এসব ছুঁড়ে মারত। সাবিত্রী কখনো তাদের উপর রাগ দেখাতো না। একবার দাঁড়িয়ে বলেছিল, ভাই, আমি তো আপনাদের বোনেদের পড়াতে ভালো কাজ করতে যাচ্ছি,
এই যে আপনারা গোবর আর পাথর ছুঁড়ছেন, এটা আমায় কিন্তু ভয় দেখাচ্ছে না, বরং এটা আমার মনোবল আরও বাড়াচ্ছে। আমার তো এমন মনে হচ্ছে যেন আপনি আমার ওপর ফুল ছুঁড়ছেন। আমি আমার বোনেদের সেবা করতে যাচ্ছি, কিন্তু আমি আপনাদের জন্যও প্রার্থনা করব, যাতে ভগবান আপনাদের সৎ বুদ্ধি দেন। এইভাবে বিরক্ত করা এটা রোজের ঘটনা ছিল। একদিন সাবিত্রীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বললেন, আমি আর পড়াতে যাব না। তখন ওনার স্বামী ওনার সাহস বাড়ালেন। জানেন কি করেছিলেন তিনি? উনি সাবিত্রীকে 2টো শাড়ি দিলেন, একটি পুরানো ময়লা আর একটি পরিষ্কার, আর বলেন, কাল থেকে যখন যাবে তখন পুরনো শাড়িটা পরে যাবে, লোকেরা যা ইচ্ছা ছুড়ুক। যখন স্কুলে পৌঁছে যাবে তখন ময়লা শাড়ি বদলে পরিষ্কার শাড়ি পরে নেবে। ব্যাস, সাবিত্রী রোজ এটাই করতে থাকে। কিন্তু যারা পাথর মারত তারা তো থামল না। একদিন তো এমন হলো, একটি লোক সাবিত্রীর রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল আর ধমক দিতে থাকলো, সাবিত্রী যদি মেয়েদের পড়ানো বন্ধ না করে তাহলে খুব খারাপ হবে। খুব ঝামেলা হলো, লোক জড়ো হয়ে গেল, কিন্তু সাবিত্রীর পাশে এসে কেউ দাঁড়ালো না। সাবিত্রীর ধৈর্যের বাঁধ সেদিন ভেঙে গেল। সাবিত্রী ওই লোকটিকে জোরে একটা থাপ্পড় কষালো। তারপর কি হলো? ওই লোকটি ওখান থেকে পালালো, আর সাবিত্রীর আশেপাশে তাকে কোনো দিন দেখা গেল না। শুধু এটাই নয়, এই খবর যখন গায়ে ছড়িয়ে পড়ল তখন পাথর মারা লোকগুলো আর বিরক্ত করতে সাহস পেল না সাবিত্রীকে। আসলে জানেন তো, মেয়েরা যতদিন সহ্য করে ততদিন তাদের দুর্বল ভাবে সবাই। একবার সাহস দেখালে সামনে চলে আসে আসলে কারা দুর্বল। যাই হোক, সাবিত্রীবাই অনেক কবিতা লেখেন। ওনার প্রথম বই কাব্যা ফুলে 1854 সালে, যেটি মারাঠি ভাষায় লেখা। 1848 থেকে 1852 সাল পর্যন্ত তিনি 18টি স্কুল খোলেন। সেই সময় আমাদের সমাজ অজ্ঞানতা, গরিব আর ব্রাহ্মণবাদে জর্জরিত ছিল। মহিলারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এমনকি কুয়োরও জাত ছিল। অস্পৃশ্যদের রাস্তায় স্বাধীনভাবে চলার অনুমতি ছিল না। যদি তাদের পদচিহ্ন কোনো ব্রাহ্মণ মারিয়ে ফেলতেন তাহলে নাকি তাদের জাত নষ্ট হতো। 1852 সালে তিনি মহিলা সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান নারীর অধিকার ও মর্যাদা রক্ষার জন্য সক্রিয় হয়। সেই সময়ে মৃত্যুর হার অনেক বেশি ছিল। খুব অল্প বয়সে মানুষের মৃত্যু হওয়াটা খুব সাধারণ ব্যাপার ছিল। এ কারণে বাল্যবধূরা প্রায়ই বাল্য বিধবা হয়ে যেত। ফলস্বরূপ তারা তাদের মাথা ন্যাড়া করতে এবং সারা জীবন ব্রহ্মচারী থাকতে বাধ্য হয়েছিল। তাদের দুর্বল প্রকৃতির কারণে তারা প্রায়শই যৌন শোষণের শিকার হতো। এর ফলে তারা খুব সহজেই গর্ভবতী হয়ে পড়ত। এই গর্ভবতী হয়ে পড়া বাল্য বিধবাদের আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা খোলা থাকতো না। সাবিত্রীবাই এই বিধবাদের ডেকে এনে ঠাঁই দিতেন ঘরে। সাবিত্রীবাইয়ের নিজের কোনো সন্তান ছিল না। এমনই এক বিধবার সন্তানকে তিনি দত্তক নিয়েছিলেন, যার নাম যশবন্ত রাও। সেই যশবন্তের বিয়ে সম্ভবত আধুনিক ভারতের প্রথম অসবর্ণ বিবাহ। তবে তার চাইতেও যা চমকে দেয় তা হলো, বিয়ের আগে পুত্রবধূ লক্ষ্মীকে বাড়িতে এনে রেখেছিলেন সাবিত্রী, যাতে ছেলে বউ ওর মন বুঝতে পারে। এমনকি তিনি তার বাড়ির ভিতরে একটি কুয়ো খুঁড়েছিলেন, যাতে অস্পৃশ্যরা এসে জল তুলতে পারে। আশ্চর্য এই মহিলা প্রায় আড়ালেই রয়ে গেলেন। 1873 সালের 24শে সেপ্টেম্বর জ্যোতিরাও ফুলে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে দুজনে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ। এই সমাজের মুখ্য উদ্দেশ্য ছিল সীমিত খরচে, বিনা পণে, পুরোহিত বর্জিত বিবাহ। এতে পুরোহিত সম্প্রদায় তাদের প্রতি খুবই ক্ষুব্ধ হয়। 1890 সালে তার স্বামী জ্যোতিবা ফুলে মারা যান। যেহেতু সাবিত্রী এবং জ্যোতিবার নিজস্ব কোনো সন্তান ছিল না, তাই সাবিত্রী নিজেই তার স্বামীর চিতায় আগুন দেন, সৎকার করেন। জ্যোতিবা মারা যাবার পরও সাবিত্রীবাই সমাজের সমস্ত কাজকর্ম চালু রাখেন। জীবনের শেষ দিন অবধি ব্যতিক্রমী সাবিত্রী। প্লেগ তখন মহামারী। মায়ের কথায় যশবন্ত সেনাবাহিনীতে ডাক্তারির চাকরি থেকে ছুটি নিয়ে পুনেতে প্লেগের ক্লিনিক খুলে বসেন। সাবিত্রী নিজে রোগীদের সঙ্গে করে নিয়ে আসতেন। রোগ ছোঁয়াচে তা জেনেও শেষে একদিন
পরিচিত এক মাহার পরিবারের বালক সন্তানকে পিঠে করে নিয়ে এলেন ক্লিনিকে। ছোঁয়াচে রোগ বাসা বাঁধল তার শরীরে। তাতেই মারা গেলেন 1897 সালে। এত নির্ভয় কোনো মেয়ে হতে পারে ভাবলেও ভয় করে। সাবিত্রীবাই, এই নামটি আমাদের মনে রাখা উচিত। তিনি ছিলেন বলেই আজ মেয়েরা স্কুলে যেতে পারে। ক্লাসে বাচ্চারা বসে আজ এটা ভাবে না যে আমার বন্ধু কোন জাতির। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে মহিলা লিখছে দেখে এটা কেউ ভাবে না যে মহিলা এখানে কি করছে। আর এসবের জন্য আমরা সাবিত্রীবাইয়ের কাছে কৃতজ্ঞ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।